কথা বলছে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল, আমার সঙ্গে আছেন আলোকচিত্র শিল্পী আবির আব্দুল্লাহ। আমি আপনাকে জানতে চাচ্ছি যে এই যে বাংলাদেশ এই যে এতগুলো বছর পার করলো তার জন্মের পর থেকে, আপনারও তো ক্যামেরা হাতে কয়েক দশক পার হয়ে গেল। কয়েক দশক হলো? 3 দশক, যদি 10 বছর করে ধরি, তাহলে 30 3 বছর। দশক। এই দশকওয়ারই আপনি এই যে বাংলাদেশের মানুষ বিভিন্ন জনপদে আপনি ঘুরেছেন, তাদের বদলে যাওয়া আপনার লেন্সে কীভাবে ধরা পড়লো? নানাভাবে এই বদল দেখেছি এবং আমার মনে আছে 25 বছর আগের স্বাধীনতা দিবসের ছবি তুলতে গিয়ে যেরকম মানুষের ভেতরে তাদের একটা উৎফুল্লতা ছিল, ফ্রিডম বলতে এক ধরনের কোনো বাধা বন্ধনহীনভাবে তাদের সেই বিজয় উৎসবে যোগদান করা, এবং সেই সাথে সাথে মানুষদের পোশাকেরও পরিবর্তন হয়েছে। 25 বছর আগে আমার ধারণা যে এই লাল সবুজ পোশাক করতে হবে প্রতিটা দিন উপলক্ষে আমার মনে হয় তখন ছিল না। উৎসব ভিত্তিক যে পোশাক পরার যে প্রবণতাটা শুরু হলো সেটা তখন ছিল না। তাছাড়া মানুষকে আমার অনেক বেশি মনে হয়েছে যে মানুষ স্বতঃস্ফূর্ত ছিল, মানুষের ভেতরে টেনশন কম ছিল, নিরাপত্তাজনিত যে টেনশন সেটা কিন্তু আমি কখনোই চোখে উৎকণ্ঠা নেই, কম দেখেছি। কিন্তু এই সময়ের সাথে সাথে নিরাপত্তা যতটা বেড়েছে, নানা কারণে বেড়েছে, এবং সেই কারণে মানুষের ভেতরেও ওই যে স্বতঃস্ফূর্ত ব্যাপারটা কিন্তু আমি লক্ষ্য করেছি যে ওইটা কিন্তু ধীরে ধীরে কমে গেছে। যে কোনো এরকম একটা জাতীয় উৎসবে যোগদান করা, পরিবারের লোকজন সহ যোগদান করা, এটা কিন্তু আমি ধীরে ধীরে কমতে দেখেছি। যেখানে আগে সবাই মিলেই যাওয়ার চেষ্টা করতেন, সেখানে আস্তে আস্তে কমতে কমতে হয়তো শুধু পুরুষরাই যাচ্ছেন, অথবা যারা একটু বয়স্ক হয়েছে, কিশোর থেকে একটু যারা বয়স হয়েছে তারাই শুধু যাচ্ছেন। তো ফলে এইটা এক ধরনের পরিবর্তন আমার কাছে মনে হয়েছে যে আমাদের উৎসবগুলি বিশেষ করে নানা কারণে, তার অন্যতম কারণ হচ্ছে যে নিরাপত্তার কারণে স্বতঃস্ফূর্ততা কিন্তু আমার কাছে মনে হয় কমে গেছে। ফটোগ্রাফির ভাষাতে পোর্ট্রেট বা মুখচিত্রের তো ছবি প্রচুর তুলেছেন, সেই জায়গায় যে তাদের মুখচিত্রর যে ভাষাটা ছিল সেখানে আস্তে আস্তে যে আপনি বললেন উৎফুল্ল যে বিষয়টা ছিল, সেখানে কি বিষণ্ণতা এসে ভিড় করেছে? কিছুটা বিষণ্ণতা, কিন্তু তার থেকে আমরা যেটাকে বলি যে তাদের ভয়ে এক ধরনের ফিয়ার, এক ধরনের সে হয়তো উৎফুল্ল হতে পারছে না, মানে পুরো হয়তো সে নিজেকে উজাড় করে দিয়ে তার যেই চেহারার এক্সপ্রেশন বলি, যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেটাতে সেই জিনিসটা কম ধরা পড়ছে। তো তাকে মনে হচ্ছে সে উৎসবে এসেছে কিন্তু সে উৎসবের অংশ হতে পারেনি, আচ্ছা, যুক্ত হতে পারছে না। এবং সেই যুক্তটা কিন্তু সে ফিজিক্যালি কিন্তু সেই অনুষ্ঠানে গেছে, কিন্তু সে মানসিকভাবে যেই তার চেহারায় তার অভিব্যক্তি, তার যেই এক্সপ্রেশন, সেইগুলিতে আমার কাছে মনে হয় যে ঘাটতি দেখা যায়। একটা আনুষ্ঠানিক যোগ দেওয়ার শুধু একভাবে আমার কাছে মনে হয় যে এটা একটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা পালনের জন্য যাওয়া, কিন্তু যেটা আসলে আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত বা সেটাকে ওন করার ব্যাপারটা, এবং প্রত্যেকটা জিনিস তো মানুষের চেহারায় সেটা রিফ্লেকশন ধরা পড়ে। আপনি যদি চিন্তিত থাকেন, বা আপনি যদি বিষণ্ণ থাকেন, বা আপনি যদি খুশি থাকেন, উৎফুল্ল থাকেন, সেটা প্রকাশ পায়। তো সেই অবজারভেশন, সেই পর্যবেক্ষণটা আমার মনে হয় যে ফটোগ্রাফার হিসেবে সেটা বেশ লক্ষ্য করা যায়। নগর এবং গ্রাম, বড় বড় উৎসবই কিন্তু নগর কেন্দ্রিক। সো এটাও আমাদের দেশের জন্য বা আমাদের সমাজের জন্য এক ধরনের দুর্বলতা যে আমাদের সব বড় বড় অনুষ্ঠানই কিন্তু শহর কেন্দ্রিক। যদিও অনেক মফস্বলে বা গ্রামে অনুষ্ঠান হচ্ছে, এবং আমার কাছে তুলনামূলক কিন্তু গ্রামের বা মফস্বলের অনুষ্ঠানগুলি স্বতঃস্ফূর্ত মনে হয়। সেখানে অত সিকিউরিটির বা নিয়মের বেড়াজাল থাকে না, এবং গ্রামের মানুষের সৌহার্দ্য তো বরাবরই, সে যতই শত্রুতা থাকুক, মতভেদ থাকুক, চিন্তার অমিল থাকুক, মতের অমিল থাকুক, কিন্তু যখন কোনো উৎসব হয় তখন কিন্তু সবাই সেটাতে অংশগ্রহণ করে, সেই ধর্মীয় উৎসব হোক, সাংস্কৃতিক উৎসব হোক, অথবা রাষ্ট্রীয় কোনো বড় অনুষ্ঠান হোক বা উৎসব হোক। গ্রামের বদলে যাওয়া দেখতে পান আপনার লেন্সে। আগে যেভাবে গ্রাম ধরা পড়তো, হ্যাঁ, আপনার একটা ফ্রেম করাটা যত সহজ হতো গ্রামে, যে সেই জায়গাতে আপনি বাধা পাচ্ছেন কিনা এখন? না, ল্যান্ডস্কেপ অনেক বদলেছে। এবং আমার মনে আছে আমি যখন প্রথম 98 সালের দিকে নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়ার একটা খুব প্রত্যন্ত গ্রাম, যেই গ্রামের নাম আসলে ফান্দাউক, তো আমরা মজা করে বলতাম ফান্দা ইউকে। তো অনেক কষ্ট করে যেতে হতো, তখন রোডঘাট তো ভালো ছিল না।
তো সেই গ্রামে যখন প্রথম বিদ্যুৎ আসলো, তো তখন গ্রামের মুরব্বীরা খুব খুশি না তাতে। আচ্ছা, কেন খুশি না জিজ্ঞেস করলাম যে কেন আপনাদের বিদ্যুৎ এসছে, আপনারা টেলিভিশন দেখতে পাচ্ছেন, ঘরে সময় আধুনিকতার ছোঁয়া লাগছে, আধুনিকতার তারপর ছোঁয়া খুশি না, লাগছে। হ্যাঁ। তো উনি খুব অদ্ভুত উত্তর দিলেন, বললেন যে না দেখেন, আমি খুশি না এই কারণে, কারণ বিদ্যুৎ যখন ছিল না তখন আমার ছেলে আমার সাথে সকালবেলায় কৃষি খেতে যেত, মানে কৃষি কাজ করতে যেত। কিন্তু এই বিদ্যুৎ আসার কারণে সে 10টা 11টা পর্যন্ত বাজারে টেলিভিশন দেখে এবং পরের দিন সে সকালে আমার সাথে আর কৃষিকাজ করতে যেতে পারে না। তো আমি আমার একজন সহকর্মী, মানে আমার কাজ করার একজন হারিয়েছি। এটা তো গেল একটা জীবনযাত্রার পরিবর্তন, কিন্তু বিদ্যুতের খুঁটি, আমরা যেই অবারিত যেই সবুজ সর্ষের ক্ষেত বা নদী, সেই নদীগুলি, অনেক নদী এখন নেই, খাল শুকিয়ে গেছে। তো ফলে ল্যান্ডস্কেপেও অনেক পরিবর্তন এসেছে। ফ্রেমের মধ্যে বিদ্যুতের তার ঢুকে পড়ছে, পিলার ঢুকে পড়ছে, এবং গাছে যে পাখি বসতো সেটা এখন তারে যে বসছে, তারে বসছে বা বসছে না, পাখিও কমে গেছে। এবং বিদ্যুতের খুঁটি থাকাটা খুব যে অনেক সময় কোনো উপায় না দেখে তখন ওটাকে ছবির অংশ হিসেবে আমাকে রাখতে হচ্ছে, কম্পোজিশনের অংশ হিসেবে। কিন্তু তারপরেও আমি যেই ল্যান্ডস্কেপ দেখতাম আগে, অবারিত সবুজ এবং অবারিত যেখানে সীমানাহীন দৃষ্টি, সেই দৃষ্টিটা আমার কাছে মনে হয় যে আটকে গেছে। সহজ সরল মানুষের মধ্যে কাঠিন্যটা আসলো কি না, জটিলতা প্রবেশ করলো কিভাবে, সেটাও তো লেন্সে ধরা পড়ে যে একটা মানুষ, সহজ মানুষ বা সবুজ মানুষটা আস্তে আস্তে হলদে হচ্ছে। কিছুটা ধরা পড়ে, তবে এটাও অনেকটা নির্ভর করে যে আপনার পর্যবেক্ষণ ক্ষমতা কতটা প্রখর। কারণ মানুষের বাইরের কাঠামো দেখে কিন্তু বোঝা যায় না যে মানুষটা কতটা কঠিন, কতটা নরম, কতটা মোলায়েম। কিন্তু আপনি যখনই তার সাথে কথা বলছেন, বা বিশেষ করে আপনি যখন তাকে বলছেন যে আপনার একটা ছবি তুলতে পারি, তখন কিন্তু তার চেহারা বদলে যাবে। এবং মুহূর্তেই যেই মানুষটা একটু আগে মানে খুব হাসি খুশিভাবে কথা বলছিল, যখনই বললাম যে আপনাকে একটা ছবি তুলতে হবে, একটু বসেন, তখন সে স্টিফ হয়ে গেল, মানে খুব আড়ষ্টতা হয়ে গেল, আড়ষ্ট হয়ে গেল, কৃত্রিমতা চলে আসলো এবং একটা ভয় কাজ করে। মানে আমি অনেক জায়গায় ফেস করেছি, ছবি তোলার জন্য কাউকে হয়তো রাজি করালাম, পাশ থেকে একজন কমেন্ট করছে, এই তোমার ছবি তুলছে, কালকে কিন্তু পত্রিকায় যাবে, তোমায় কিন্তু থানা থেকে ধরে নিয়ে যাবে। আগে বলতো থানা থেকে ধরে নিয়ে যাবে, এখন বলে তুমি ভাইরাল হয়ে যাবে। এক্স্যাক্টলি। এবং আমার গত 23 সালে আমি নদী ভাঙনের ছবি তুলতে যাই, গাইবান্ধা একটা নদী ভাঙন এলাকাতে, এবং অদ্ভুতভাবে আমি 4 ঘন্টা সেখানে ছিলাম। এই 4 ঘন্টায় মানে 25টা বাড়ি কিভাবে নদীতে চলে গেল, সেটা তো ঠিক আছে, নদীর সাথে একটা প্রকৃতির বোঝাপড়া, কিন্তু তরুণরা বারবার করে আমাকে জিজ্ঞেস করছে, আপনি কোথা থেকে এসছেন, আপনার ফেসবুক আইডি আছে কিনা, এইটা ভাইরাল করেন, এটা ভাইরাল হবে। আমি আমার জীবনে এরকম ইয়েতে পড়িনি যে ওরা তরুণরাই তখন ভাইরাল কি সেটা জেনে গেছে। ফটো জার্নালিজম এবং ভাইরালিজম, এটা নিয়ে একটু কথা বলবো। আমি একটু বিরতিতে যাই। দর্শক, কথা বলছে বাংলাদেশে, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরবো ফটোগ্রাফির আলোচনা নিয়ে। বিরতির পর আবার ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। আমি ভাইরালিজম নিয়ে কথা বলেছিলাম যে এর আগে আপনি যখন ছবি তুলতেন তখন দর্শকরা বা পাঠকরা, যদি আমি পাঠকদের কথা বলি, পাঠক অপেক্ষা করতেন যে পরদিন আপনার ছবিটা কোন পত্রিকায় দেখবে, বা আপনি এজেন্সির সাথে আছেন, কোন এজেন্সিতে দিলেন, সেই এজেন্সির ছবিটা কারা কারা নিল, অপেক্ষা, একটা দিনের জন্য অপেক্ষা। বা আমরা যারা টেলিভিশনে কাজ করেছি, আমরা কখন মানে সম্প্রচার করব। এখন তো সেই সুযোগটা নাই। আপনি আবির আবদুল্লাহ গাইবান্ধায় তিস্তার পারে আছেন, আপনার ছবি পত্রিকায় প্রকাশিত হওয়া বা এখন ডিজিটালে প্রকাশিত হওয়ার আগে আপনার পাশে দাঁড়িয়ে একটি ছেলে হাফ প্যান্ট পরে আছে, তার হাতে একটা স্মার্টফোন, সে কিন্তু আগেই সেটা দিয়ে দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এবং সেটা হচ্ছে আপনার ছবির চেয়ে বেশি দেখছে। হ্যাঁ, এটা খুব সত্যি, এটা বাস্তবতা যে এই যে টেকনোলজির যেই সুবিধা, সেটা তো আপনাকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। অ্যাট দ্য সেম টাইম এই যে প্রবণতাটা, সেটার কিন্তু যদি লিমিট ক্রস করে, লিমিট বলতে আপনি একটা অথেন্টিক জিনিস ভাইরাল করছেন বা অথেন্টিক জিনিস রেকর্ড করে, ভিডিও করে বা ছবি তুলে সেটা আপনি
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করছেন, সেটা যেমন অথেন্টিসিটি ব্যাপারগুলি থাকে, কিন্তু সেটা যদি এখন যেমন সবথেকে বড় বিপদের জায়গা হচ্ছে যে আপনি ফ্যাব্রিকেটেড করছেন কিনা, এআই দিয়ে বা অন্যভাবে কৃত্রিম উপায়ে সেটাকে ম্যানুপুলেট করে যেটা ছিল না সেরকম করছেন কিনা, এবং সেটা এখন তো সব কিছুই করা সম্ভব, বিকৃত করা, ভুল তথ্য এবং মানুষকে বিভ্রান্ত করছে। তো ফটো সাংবাদিকতা এটা কিন্তু কোনোভাবেই অ্যালাউ না, বা কোনোভাবেই এটা কিন্তু কেউ আপনাকে গ্রহণ করবে না যে আপনি যদি পাঠককে বিভ্রান্ত করেন। এটা সংবাদ মাধ্যমের ট্র্যাডিশনাল নীতি যে আপনি আপনার হাতি দেখাতে হলে হাতিই দেখাতে হবে, আপনি এটা হাতি না বাঘ, এই কনফিউশন আপনি অডিয়েন্সকে রাখতে পারবেন না। তবে ওই তরুণের বা যারা এরকম ভিডিও করে ভাইরাল করছেন, তাদের কিন্তু যদি আমি পেশাগত দিক থেকে ভাবি, তাদের কিন্তু গ্রহণযোগ্যতা তুলনামূলক কম। এই কারণে কম, তাদের যেই সোশ্যাল মিডিয়া কিন্তু একটা ট্র্যাডিশনাল নিউজ মিডিয়া না। এটা যারা বুঝবে তাদের জন্য, কিন্তু যারা একদম সাধারণ আমজনতা তাদেরকে বোঝানোর জন্য এটা আসলে একটা চ্যালেঞ্জ, যে সে ওই ভিডিওটাকেই বা ছবিটাকেই মনে করছে এটাই অথেন্টিক এবং এটাই গ্রহণ করা উচিত। তো যারা পেশাগত কাজ করে এবং যত বড় বড় প্রতিষ্ঠানগুলি আছে, তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্ট এই চেকিংয়ের কিন্তু আপনার টেকনোলজি থাকে, ফলে কোনোভাবেই কিন্তু তারা পাঠককে বা রিডারকে বিভ্রান্ত করতে পারে না। না, আপনি যেটা বললেন সেটা তো মিডিয়া লিটারেসির একটা জায়গা, গণমাধ্যম সাক্ষরতার একটা জায়গা, কত মানুষ। আর এটাকে তো যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসলো, তখন তো হয়তো আপনি আমিও কোনো কোনো ক্ষেত্রে বিশ্বাসই করে ফেলি। সাধারণ যে ছেলেমেয়েরা বা তরুণরা আছেন তাদের হাতের, বা সাধারণ একদম নানা রকম শ্রমজীবী মানুষ, তাদের হাতের যে ফোন, সে যে আগে ছবিটা পেলো, দিয়ে দিল, তার তো আপনার সাথে একটা প্রতিযোগিতা তো আছে। আপনি তো তাকে তার সাথে একটা লড়াইতে নামতে হচ্ছে আপনাকে এখন। আমি ব্যক্তিগতভাবে আমি তাকে আমার কম্পিটিটর মনে করি না। সেটা তো পেশাগতভাবে প্রতিদ্বন্দ্বী মনে করেন, কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি আমার কন্টেন্ট বা আমার ছবি বা আমার ভিডিও ভাইরাল করতে চাই, তাহলে অবশ্যই প্রতিযোগিতা। কিন্তু আমি যদি মনে করি যে না, আমার কন্টেন্ট ভাইরাল হওয়ার প্রয়োজন নেই, কিন্তু এটা সাধারণ মানুষের কাছে পৌঁছানো প্রয়োজন। আমরা যদি বলি যে 25 তারিখ রাতে রাজবাড়িতে ওই যে দৌলতদিয়াতে যেই বাসটা পড়ে গেল, হ্যাঁ, তো সেই ছবিটা যে আগে মোবাইলে নিয়েছে, মুঠোফোনে নিল, সেই ছবিটা যে আগে দিয়েছে বা প্রথম উদ্ধার করে যে কোনো একটা ফ্রেম আগে পেয়েছে, আমি পাইনি, সেই ক্ষেত্রে তো এই জায়গাগুলিতে তো তারা এগিয়ে থাকে। অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং আমরা এক সময়, আপনি যেই উদাহরণটা দিচ্ছিলেন যে 91-এর সাইক্লোনে ঢাকা থেকে ফটোগ্রাফার 2 দিন পরে গিয়ে ছবি তুলতে হয়েছিল, এবং তখন এয়ারফোর্সের মানে হেলিকপ্টারে করে গিয়েই তখন তাদেরকে ছবি তুলে আবার ব্যাক করতে হয়েছিল। কিন্তু ওই সাইক্লোনের সেই ছবি আপনি যদি এখন বাংলাদেশে বড় কোনো ধরনের সাইক্লোন হয়, তাহলে ফটোগ্রাফার কিন্তু আর ঢাকা থেকে যেতে হবে না। 2 দশক পেরিয়ে গেছে। আমরা যদি ওই নেত্রকোনার টর্নেডোর কথাও বলি, তখনও কিন্তু আমরা সুবিধাটা পাচ্ছিলাম না। হ্যাঁ, বা এর আগেও আমিও দু একটা লঞ্চ দুর্ঘটনা কভার করেছি একসাথে, সেখানেও কিন্তু আমরা পারিনি, আমাদের যেতে হয়েছে। ওই ফুটেজ কিন্তু আমি না যাওয়া পর্যন্ত গণমাধ্যম পাচ্ছে না। এখন তো মানে আমরা যাওয়ার আগেই তাৎক্ষণিকভাবে পাচ্ছি। সেই জায়গা থেকে আরেকটা বিষয় জানতে চাই যে এইটাও একটা দ্বান্দ্বিক অবস্থা আছে যে আমরা কোন ছবি, যে ছবিগুলি তুলছি বিভিন্ন জায়গায়, এই অনুমতি নেওয়া না নেওয়া, অনুমতি নিয়ে ছবি তোলা, আমরা দেখা যায় যে ভাইরাল তো বললাম, ওই জন্য আলোচনাটা করা, অনেক ছবি আমরা ভাইরাল করে দিচ্ছি কিন্তু অনুমতি নেই। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব কমন, যে একটা দুর্ঘটনা ঘটলে সেটা কিন্তু ওই সংবাদ পরিবেশনার ক্ষেত্রে এক ধরনের অনুমতি তার কিন্তু বাই ডিফল্ট পেয়ে থাকে। না, দুর্ঘটনার কথা বলি না, ধরেন যে কোথাও আপনি হয়তো কোনো একটা উদ্যানে গেলেন, কোনো একটা বিনোদন কেন্দ্রে গেলেন, তখন ছবি তুলে ফেলছেন। ছবি তোলাটা এক ধরনের রাইট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেমন পার্কে ছবি তোলা, রাস্তায় ছবি তোলা, এটা কিন্তু একভাবে আপনার সমাবেশে ছবি তোলা আপনার কিন্তু অধিকার আছে। কিন্তু ওই যার ছবি তুলছেন তারও কিন্তু অধিকার আছে না বলার। যেমন বাইরের দেশে মামলা করা যায় এবং বড় ক্ষতিপূরণ দাবি করা যায়, কিন্তু বাংলাদেশে এই ধরনের অনুমতি ছাড়া ছবি তোলার ক্ষেত্রে আমরা কিন্তু খুব, সেক্ষেত্রে কি সিটিজেন জার্নালিজমের কথা যে আমরা বলেছি, বা এখন যে ফটোগ্রাফাররা আছে তারা যাচ্ছে ছবি তুলতে, আমাদের ভিডিও জার্নালিস্টরা টেলিভিশন থেকে যাচ্ছে, যাওয়ার পর তাদের যেটা হচ্ছে যে আবার যে মৌজ বা সিটিজেন জার্নালিস্ট যাদেরকে আমরা বলি, একটা সময় আমরা খুব উৎসাহিত করতাম সিটিজেন জার্নালিস্ট হোক, কিন্তু এখন এটা এক ধরনের সয়ে নেওয়ার কতটুকু নিতে পারছে সেই পর্যায়ে চলে গিয়েছে, অসহনীয় জায়গায় চলে যাচ্ছে। সেটাকে কিভাবে নিয়ম নীতির মধ্যে আনা খুব কঠিন কাজ, কারণ এত বিশাল জনগোষ্ঠীকে নিয়ম করে
আইন করে বাধ্যতা করাটা যাবে না। কারণ প্রথমত বাধা হচ্ছে যে এদের কোনো অর্গানাইজেশন নেই। একটা অর্গানাইজেশনের আন্ডারে কাজ করলে কিন্তু আপনার অনেক নিয়মনীতি বাই ডিফল্টই মেনে চলতে হয়। এখন তাহলে ভাবতে হবে জাতীয়ভাবে যে এই সিটিজেন জার্নালিজমের কোড অফ এথিক্স কী হওয়া উচিত। বিভিন্ন জেলায় উপজেলায় যারা সিনিয়র সাংবাদিক আছেন বা যারা এরকম এথিক্স নিয়ে কোড অফ এথিক্স নিয়ে কাজ করেন তারা বসতে পারে তরুণদের সাথে, যারা এই কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে বসে, এবং কতটা লিমিট, কোথায় লিমিট থাকা উচিত, কোথায় লিমিট ক্রস করছে সেই জিনিসগুলি আলোচনা করা উচিত। সেটার জন্য আমার মনে হয় ডায়ালগের সাথে সাথে আইনও যেমন জরুরি, পাশাপাশি ডায়ালগটা আমার কাছে মনে হয় সংলাপটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আইন দিয়ে অনেক কিছু বাধা যায় না, সংলাপ দিয়ে তাদেরকে সচেতন করার বিষয় আছে। আমি বিরতিতে যাব, আবারও ফিরে এসে আলোচনা করতে চাই যে এই যে সকালবেলায় পত্রিকা খুলে একটা সুন্দর ছবি দেখা, বা আমি হয়তো জানি না একটা ঘটনা, কিন্তু সেটা একটা ছবি দিয়ে আমি ওই ঘটনাটাকে বুঝতে পারবো। একটা সুন্দর ছবি, ঘটনার ছবি, ফিচার ছবি, সেটার যেমন একটা অপেক্ষা, সেইখানে আমরা খুব ভালো ছবি দেখতে পাই কিনা, আমাদের যারা ফটোগ্রাফাররা আছেন তাদের সেই চোখটা এখনও বিরাজ করছে কিনা। একই কথা আমাদেরকে যারা ধারণ করছে তারাও আসলে কতটা ওই ধরনের ছবি ধারণ করতে পারছে, যেটা আমাকে চমকে দেয়, আমাকে একটা ঘটনার গল্পে নিয়ে যায়। সেই আলোচনাটা করব আমরা বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আমরা যাচ্ছি কথা বলছে বাংলাদেশে বিরতিতে। বিরতির পর আবার ফিরে এলাম কথা বলছে বাংলাদেশে। আবির ভাই, বলছিলাম যে আগে তো আমরা পত্রিকায় সকালবেলা অনেক ছবি দেখতাম, রাজনৈতিক ছবির পাশাপাশি, দুর্ঘটনার ছবির পাশাপাশি অনেক মন ভালো করা ছবিও থাকতো, যে সকালবেলা একটা সুন্দর ছবি দেখা। তা সেই জায়গা থেকে আমরা অনেক সময় দেখি যে এখন ঘটনার ছবির কথা যদি বলি, ঠিক যে ফ্রেমটা আমরা চাই, যেভাবে দেখা, এবং আপনার অনেক সহকর্মী, আমার অনেক সহকর্মী বলে যে না ওরকম ছবি পাই নাই, কিন্তু শহরে অনেক ছবি কিন্তু আছে। হ্যাঁ, তারা পান না কেন? চোখের কি সমস্যা? দেখার চোখ কোথায়? হ্যাঁ, দেখার চোখ তো অবশ্যই পরিবর্তন হয়, এবং এটা জেনারেশন টু জেনারেশন ভ্যারি করে আমার কাছে যেটা মনে হয়। এবং এক একটা প্রজন্মর থেকে কিন্তু ভিন্ন হয়। আমি যেই প্রজন্মের ছবি দেখে বড় হয়েছি, সেই প্রজন্মের তারা যেই ধরনের ছবি তুলতেন, আমি যখন ছবি তোলা শুরু করেছি বা আমি যখন ছবি তুলতাম, তাদের হয়তো একটা প্রচ্ছন্ন প্রভাব থাকতো কি থাকতো না, কিন্তু একটা তো টেন্ডেন্সি সবসময় থাকতে হয় যে আমি আমার মতো করে ছবিটা তুলতে চাই। এবং অবশ্যই সেই ছবিটা একটা চমক থাকবে, এক ধরনের নতুনত্ব থাকবে, এবং উপস্থাপনার নতুন দৃষ্টিভঙ্গি থাকবে। দুর্ঘটনা কিন্তু চলে যাবে না, দুর্ঘটনা থাকবে, জীবন থাকবে, প্রাত্যহিক ঘটনা থাকবে, কিন্তু ছবির মধ্যে একটা গল্প থাকবে, ছবির ভিতরে গল্প থাকবে। কিন্তু আলোকচিত্রীকে সব, বা যারা ভিডিও করছেন তাদেরকে, যারা ক্যামেরায় বিশেষ করে কাজ করছেন তাদেরকেও কিন্তু সারাক্ষণই এক ধরনের এই যে উপস্থাপনা, যেটাকে আমরা বলি মানে রিপ্রেজেন্টেশন, যে আমি আমার কোন অ্যাঙ্গেল থেকে কোন পার্সপেক্টিভে জিনিসটা দেখব। কারণ একটা ঘটনার কিন্তু অনেক ধরনের দিক থাকে, এবং সেই নানাভাবে সেটাকে দেখারও কিন্তু সুযোগ থাকে। আমার একটা ব্যক্তিগত অভিমত যে এখনকার ফটোগ্রাফারদের কাছে ছবি তোলাটা অনেক সহজ। আমরা যে সময় ছবি তুলেছি সেই সময় ফিল্মের কথা যদি বলি, আমরা ছবি দেখতে পেতাম না, অনেকটা আন্দাজ করে, অনেকটা অনুমান করে ছবি তুলতে হতো, এবং একটা এক্সাইটমেন্ট থাকতো যে ছবিটা যতক্ষণ না ডেভেলপ হচ্ছে এবং হলো কিনা, এই যে একটা সৃষ্টির যে একটা টেনশন, এটা কিন্তু এখনকার ফটোগ্রাফারদের ভিতরে বিন্দুমাত্র কাজ করে না। যে একটা ফিল্মের গোটা 36টার মধ্যে হয়তো একটা ছবিও টিকে নেই, এরকম অনেক ঘটনা ঘটেছে। কিন্তু এখন এই যে এসডি কার্ডে শয়ে ছবি তুলতে পারছে, ফলে সে কিন্তু অনেকটা নির্ভর করছে তার ওই টেকনোলজির সুবিধার উপর। তার যে ব্রেন, অথবা তার যে চিন্তা শক্তি, অথবা তার যেই দৃষ্টি ক্ষমতা, অ্যাটেনশন, একাগ্রতা, মোমেন্ট ধরার যে ক্যাপাসিটি, যে দক্ষতা, সেগুলি কিন্তু কম ডেভেলপ করছে। কারণ সে নির্ভর করছে, আমি ভাবতে হচ্ছে না, কারণ সে নির্ভর করছে আমার যেহেতু এসডি কার্ড আছে, আমি একটানা 50টা ছবি তুলে গেলাম, একটানা একটা বের হবে। পরিমাণ বাড়ছে কিন্তু গুণগত ছবি কিন্তু বাড়ছে না। তো আমার কাছে এটা একটা মনে হয় যে এখনকার ফটো সাংবাদিকরা বা যারা ফটোগ্রাফি করেন, তারা যদি আগে একটা সিম্পল নিয়ম যদি ফলো করেন, যে না
আমার আসলে 1 রোল ফিল্ম বা আমার 2 রোল ফিল্ম, আমি 72টা ছবি তুলবো এই বড় ঘটনায়। আপনার কাছে মনে হয় আবির ভাই, যে কারণ আপনার তো অনেক শিক্ষার্থী আছে, আপনাকে শেখাচ্ছেন, সেই জায়গা থেকে আপনার মনে হয় যে একটা ঘটনার সঙ্গে বা এই ধরনের যে ঢাকাকে দেখা, এই ঘুরতে ঘুরতে একটা ক্যামেরা নিয়ে বা একটা নদীকে দেখা, এই দেখার ক্ষেত্রে যে তাকে যতটুকু ওই ঘটনার সাথে যুক্ত হতে হবে, সেই যুক্তই হচ্ছে কম আমাদের ছেলেমেয়েরা। এবং একটা তো বলাই হয় যে ক্যামেরা যার হাতে থাকবে তার কবির চোখও দরকার। সেই ইনসাইটফুল আই যেটাকে আমরা বলি, সেটা তো অবশ্যই ঘাটতি দেখা যায়। এবং সেটা আসলে শুধু ক্যামেরা নিয়ে ঘুরলেই যে সেই গভীর দেখা পর্যবেক্ষণ করা যায় বলে আমি মনে করি না। আসলে ছবির সাথে কবিতা, মিউজিক, সিনেমা, পেইন্টিং, এগুলি কিন্তু সব রিলেটেড। দেখার চোখ তৈরি হওয়ার জন্য কিছু ইনসাইট দরকার হয়। সেই ইনসাইটগুলি হচ্ছে এই সাহিত্য থেকে আসতে পারে, কবিতা থেকে আসতে পারে, সিনেমা থেকে আসতে পারে, গান থেকে আসতে পারে, যেগুলি কিছু কিছু হচ্ছে ভিজুয়াল মাধ্যম, মানে আমি যেগুলি দেখে শিখতে পারি, আর কিছু হচ্ছে নন ভিজুয়াল মাধ্যম, যেগুলি আমি পড়ে দেখার চোখ তৈরি করতে পারি। সো সেই দৃশ্যকল্প তৈরি হবে এক্স্যাক্টলি। সো এই প্র্যাকটিসটা আমার কাছে মনে হয় যে খুব কম জনই করেন। আমি বিরতিতে যাই, ফিরে এসে আবার কথা বলছে বাংলাদেশে আমরা আলোচনা করতে যে গণমাধ্যম কি ভূমিকা রাখছে। কারণ আমরা শুধুমাত্র হয়তো আলোকচিত্রী বা চিত্র সাংবাদিকদেরকে বলছি তারা তাদের চোখ নাই, কিন্তু তারা তো আনছেন, গণমাধ্যম সেটাকে আসলে ঠিকমতো বিচার করছে না, যেটা নিয়ে আমাদের অনেক বিতর্ক আছে না। ভিডিও মানে ফটো এডিটর আসলে গণমাধ্যম বা বার্তা কক্ষে আছে কি না এটা বোঝার জন্য, সেটা নিয়ে একটু কথা বলি। আমি বিরতি থেকে ফিরে এসে দর্শক, আমরা হচ্ছে কথা বলছে বাংলাদেশে বিরতিতে। বিরতির পর আবারও ফিরে এলাম, কথা বলছে বাংলাদেশে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি আমরা জানি যে চিত্র সাংবাদিক বা ফটোগ্রাফারদের সাথে বার্তাকক্ষের একটা দীর্ঘদিনের এই একটা দর কষাকষি বা আছে, যে আমি ছবি আনছি কিন্তু ছবি ট্রিটমেন্ট পাচ্ছে না, আমরা যেটা বলি। বা এখন তো যারা ভিডিও জার্নালিস্ট তাদের সাথে আমাদের, যেমন একটা মানি শটের কথা বলি, সুন্দর ছবি, সবচেয়ে সুন্দর সেই ছবিগুলি আসে না। তারপর ওই ফটো স্টোরি না, ছবির গল্প, সেটা আবার আমাদের হয়তো টেলিভিশনে আমরা সিকোয়েন্স বলি যেভাবে করা। এই জায়গাগুলিতে আপনি গণমাধ্যমে সেটা যদি মানে পত্রিকার কথা যদি বলেন, টেলিভিশনটা নিশ্চয়ই আপনি দেখেন, সেই জায়গায় আসলে ঘাটতি আমরা কতটুকু দেখতে পাই? ঘাটতি আছে, যথেষ্ট ঘাটতি আছে। গণমাধ্যমের পত্রিকার কথা দিয়েই শুরু করি, যে আমাদের ঢাকায় বা বাংলাদেশের বেশিরভাগ, আমার মনে হয় যে অলমোস্ট 99% পত্রিকায় কিন্তু ফটো এডিটর নেই। ছবি সম্পাদনা করার জন্য যে একজন লোকের প্রয়োজন হয়, এটাকে অনেকে আমল দিতে চান না। এখন প্রশ্নটা হচ্ছে নিউজ এডিটরই ফটো এডিট করবেন। হ্যাঁ, নিউজ এডিটর অথবা নিউজ এডিটরই বেশিরভাগ সিদ্ধান্ত নেবেন। কিন্তু হয়তো ওই ভদ্রলোকের নিউজ সম্বন্ধে তার সাংঘাতিক নলেজ আছে, কিন্তু হয়তো ছবি নিয়ে তার হয়তো, আমি বলছি না সাংঘাতিক, বলছি না পূর্ণতা নেই, কিন্তু একটা গ্যাপ তৈরি হবে। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলি, আমি প্রতিষ্ঠানে কাজ করেছিলাম ফটো এডিটর হিসেবে, এবং আমাকে রীতিমতো যুদ্ধ করে, সম্পাদকের সাথে যুদ্ধ করে কিন্তু ফটো এডিটর পোস্টটা ক্রিয়েট করতে হয়েছিল অনেক ধরনের জটিলতার ভেতর দিয়ে। কিন্তু সেই পত্রিকায়ও কিন্তু বেশি দিন কাজ করতে পারিনি, কারণ একটা বড় প্রতিরোধ হয়েছিল নিউজ রুমের থেকে। কারণ ওই যে নিউজ রুমের মানুষজন কিন্তু ফটো সাংবাদিকতার যে সিদ্ধান্ত মেনে নেবেন, ওই মানসিকতা কিন্তু আমাদের দেশে এখন তৈরি হয়নি। ফটো, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ টেক্সটের পাশাপাশি। এখন আমাদের দেশের মানসিকতা হচ্ছে যে না, আমার টেক্সটটা গুরুত্বপূর্ণ, আমি পত্রিকার কথা বলছি, টেক্সটটা গুরুত্বপূর্ণ, ছবি একটা কোনো রকম হলেই হবে। এই মানসিকতা থেকে না বের হওয়া পারাটা একটা বড়, আমি মনে করি যে পত্রিকা হাউসগুলির একটা দৈন্যতা। এবং ওই একই জিনিস যে তোমাকে তো একটা ক্যামেরা দিলাম, তুমি কেন ছবি তুলতে পারছো না? কিন্তু ক্যামেরাটা যে অ্যাভারেজ মানের, যে আরও হাই কোয়ালিটি বা আরও টেকনিক্যাল কোয়ালিটি সম্পন্ন ক্যামেরা হলে আমার ছবিটা আরও ভালো হতে পারতো, কিন্তু সেই দিকে কিন্তু কোনো নজর তারা দেন না। তো ফলে এই একটা হচ্ছে ইনহাউস, পত্রিকার ভেতরের ইনহাউস যেই বৈষম্য, একটা হচ্ছে জানার ঘাটতি, এবং সম্পাদক থেকে শুরু করে বার্তা সম্পাদক, তাদের ভেতরে যে ছবিকে গুরুত্ব দেওয়া, ছবি বোঝার মানুষকে গুরুত্ব দেওয়া,
এটা যতদিন না ঘুচবে ততদিন আমার মনে হয় যে এই বৈষম্যটা থাকবে। আর একটা বড় কারণ হচ্ছে যে ফটোগ্রাফারদের অথবা ভিডিওগ্রাফারদের নিজেদের কিন্তু জানার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিন্তু খুবই কম। যে বাংলাদেশে আপনি পত্রিকা ঘাটলে দেখবেন যে একটা পত্রিকায় কয়জন মাস্টার্স করা ছেলে আছে, খুবই কম। বা ভিডিও ইন্ডাস্ট্রির কথা যদি বলি, টেলিভিশন ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে কয়জন আপনি আছেন যারা ফিল্মের উপর 1 বছর অথবা ভিডিওগ্রাফির উপর 1 বছর, আমি একদম বেসিক ইয়েটাই বলছি, 1 বছর ডিপ্লোমা করে এসছেন। এইটা হচ্ছে ব্যক্তিগত ঘাটতি ফটোগ্রাফার এবং ভিডিওগ্রাফার। আর প্রাতিষ্ঠানিক ঘাটতি হচ্ছে যে প্রতিষ্ঠান কি কোনোভাবে সাহায্য করছে যে তোমার তার এই কর্মীর বা এই স্টাফের বা এই ফটোগ্রাফারের বা ভিডিওগ্রাফারের দক্ষতা বাড়ানোর জন্য 3 মাসের একটা কোর্স করা দরকার। ইভেন ইন্টেন্সিভ মানে উইদিন দ্য অফিস কোর্স করা কিন্তু সম্ভব, যে না আমি আমার এখন টিভির জন্য একটা 3 মাসের কোর্স করতে চাই। টেলিভিশনের ক্ষেত্রেও কিন্তু আমি একই জিনিস বলবো, যে টেলিভিশনের ক্ষেত্রেও কিন্তু আমার মনে হয় যে এই হেড অফ ফটোগ্রাফি বলে কোনো পোস্ট আছে কিনা আই হ্যাভ ডাউট, অথবা হেড অফ ভিডিওগ্রাফি বলে কোনো পোস্ট আছে কিনা আমি জানি না। এবং ভিডিওগ্রাফি যিনি করছেন বা শুটিং যিনি করছেন তাকে ইনসাইট দেওয়া, তার টেকনিক্যাল জিনিসগুলিকে তাকে আরও বেশিভাবে ছবির মান এবং অফকোর্স ওই ফ্রিডমটাও দেওয়া, যে ক্রিয়েটিভ ফ্রিডম যেটা আমরা খুব কম দেই। যে সেক্ষেত্রে যে ঘটনা বা দুর্ঘটনা যাই বলি না, সেই ক্ষেত্রে আপনি দৃশ্য মাধ্যমে কি দেখতে পান? এখন অনেকগুলো টেলিভিশন, প্রায় 40টার মতো টেলিভিশন, তাই না? 2-1টা টেলিভিশন ছাড়া আমার কাছে ভিজুয়াল ইয়ে নিয়ে খুব একটা পার্থক্য আমি দেখি না, গতানুগতিক ইয়েই দেখি, একই সিকোয়েন্স, একই ফ্রেমিং। কিন্তু আমি আপনার প্রতিষ্ঠানে এসেছি বলে আপনি আপনার প্রতিষ্ঠানের কথাই বলবো না। এখন টেলিভিশনের যারা ভিডিওতে কাজ করছেন তাদের আমার কাছে মনে হয় তাদের ছবির যেই মান তুলনামূলকভাবে অন্য টিভির কাছে বেটার, ভালো মনে হয়েছে। একটা তো বড় কথা হচ্ছে যে আপনি কি মনে করেন যে আপনি ভিজুয়ালটা ইম্পর্টেন্স আপনার কাছে, যদি আপনি মনে করেন তাহলে আপনি গুরুত্ব দেবেন, এবং আপনি যখন গুরুত্ব দেবেন তখন আপনি কিন্তু এটাকে উন্নতি করার চেষ্টা করবেন, যত্ন নেবেন, রাইট? তো ফলে সেইটা অনুধাবন করাটা কিন্তু আমার মনে হয় যে মিডিয়া হাউস, টেলিভিশন মিডিয়াগুলিতে এখন পর্যন্ত সেভাবে আমার চোখে কিন্তু আমি সেভাবে দেখিনি। ব্যক্তির যে চর্চা, কারণ একটা আছে যে প্রতিষ্ঠান হয়তো ওইভাবে তৈরি না, কারণ আমাদের প্রতিষ্ঠানগুলো সত্যি ভারতে গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবেও এখন পর্যন্ত খুব যে ভালোভাবে দাঁড়িয়েছে সেটা আমরা দাবি করতে পারি না। কিন্তু যে ফটোগ্রাফি করবেন বা দৃশ্য মাধ্যমে কাজ করবেন, তার তৈরি হওয়ার ঘাটতিটাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার চোখে পড়ে। যে সে নিজে তো সে ভাবছে যে আমি প্রতিদিন একটা ক্যামেরা নিয়ে বেরোয় গেলাম, কাজ করে চলে আসলাম, কিন্তু দিন শেষে তার একটা ছবি যে দর্শককে আটকিয়ে দিবে যে হ্যাঁ ওই টেলিভিশন, সেটা এখন টিভি হোক বা যে কোনো টেলিভিশনই হোক, সেই জায়গার সেই প্রবণতাটা আপনি কম দেখছেন আপনার শিক্ষার্থীদের মধ্যেও। সেটা কম দেখছি, এবং সেই সেলফ মোটিভেশন যেটাকে আমরা বলি, যে নিজের আগ্রহ, নিজের ভেতরে এক ধরনের সৃষ্টির জন্য নতুন কিছু করার যে উন্মাদনা, সেটা কিন্তু কম। আমি জানি না এটা জেনারেশনের ক্যারেক্টার কিনা, এবং তারা দেখছেও কম মনে হয়। যে আমি বাংলাদেশের যে টেলিভিশনগুলিতে যেই ছবি বা ভিডিও যাচ্ছে, কিন্তু এখন ধর আমি যদি ইরানের কথা বলি বা একটা মানে যদি যে কোনো তথ্যচিত্রের কথা, সেই যে বাইরের টেলিভিশনগুলো, বাইরের আমি পত্রিকা বলতে পারি, একটা পত্রিকা ফ্রেম দেখেও কিন্তু আমার একটা সিকোয়েন্সের কথা মনে হতে পারে, সেই দেখাটাও কম। সেটাও আমার মনে হয় কম, কিন্তু সেটা তো এখন সহজ, কারণ আগে তো আপনার ইন্টারনেট ছিল না। আমরা হয়তো দেখার 50 ভাগ সুযোগ কম ছিল এখন থেকে, এখন তো অবারিত সুযোগ। আমার কাছে সেটাও একটা মনে হয় যে সেটা একটা অসুবিধা, যে আপনি যদি একদম গ্লাস ভরে দিতে থাকেন খেতে খেতে একটা পর্যায়ে যেমন বদহজম হয়, তো এখন ইনফরমেশন বা এত সুযোগ, ফলে এই সুযোগকে আর কেউ মানে কষ্ট করে আর কেউ সুযোগ নিতে চাইছে, সহজ ভেবে দেখছে না। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে এই শিক্ষাটাকে আপনি দেখেন, বিশ্ববিদ্যালয়, আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্লাবও আছে, ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ক্লাব আছে আমাদের বেসরকারি বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বা ইনস্টিটিউটগুলোতে এই নিয়ে পড়াশোনার মানের কী অবস্থা বলেন? আমার মনে হয় যে খুব খুব মানসম্পন্ন না, এই অর্থে যে এখান থেকে পড়ে আমি জানি না কয়জন মিডিয়া ইন্ডাস্ট্রিতে বা পত্রিকাতে আসছেন কাজ করতে। সো এইটা একটা আমার কাছে মনে হয় যে বড় ঘাটতি, যে একটা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় বা কলেজের একজন স্টুডেন্ট ভর্তি হচ্ছে, সে টেলিভিশন চ্যানেলে কাজ করবে অথবা পত্রিকায় কাজ করবে,
কারণ সেইভাবে কিন্তু কারিকুলাম বলেন বা সেরকম কিন্তু পাঠ্যসূচিগুলো তৈরি হচ্ছে, সেরকম কিন্তু কোর্স কাঠামো নাই। কোর্স কাঠামো নেই যে না একজন ছেলে এখানে 4 বছর একটা ব্যাচেলার ডিগ্রি করলে সে এরকম সুযোগ আছে কাজ করে সার্ভাইভ করতে পারবে, যেটা কিন্তু সম্ভব। নিউ মিডিয়া, অনলাইন মিডিয়া আমরা 10-12 বছর আগে থেকে শুনে এসেছি, কিন্তু তখনও যেরকম ছিল আমার কাছে মনে হয় এখন সেরকম। মানে বিষয়টা আমরা শেষ করব, মানে বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে আসলে বার্তা কক্ষে এই ফটোগ্রাফি যতটা বা ভিডিওগ্রাফি যতটা অবহেলিত, আমাদের শিক্ষাক্ষেত্রেও একই অবহেলার মধ্যে আছে। একদম না হলে আমি বলবো অনেকটাই। যে ভিজুয়াল জার্নালিজম বলি বা ভিজুয়াল মিডিয়াম বলি বা ভিজুয়াল নিয়ে ইউনিভার্সিটিগুলির কিন্তু সেরকম দৃষ্টিভঙ্গি যে এখান থেকেও যে এম্পাওয়ার্ড হতে পারে সেটা কিন্তু আমার কাছে মনে হয় প্রযুক্তি যে সুযোগ দিয়েছে সেই সুযোগটা আমরা নিতে পারছি না। আমাদের মুঠো ফোনের এসছে, আমাদের এই যে আমরা ভিডিও ক্যামেরার কথা বলি বা স্টিল ক্যামেরার কথা বলি, সেখানে অনেক প্রযুক্তি এসছে, কিন্তু ওইটা যান্ত্রিক রেখেছি, কিন্তু ওইটাকে যে আমার মননের সঙ্গে যোগ করব সেই সংযোগটা হয়নি, সেটা সেই মিথস্ক্রিয়াটা তৈরি হয়নি ওই সেটা আমি পারছি না। যে আমার কাছে সুযোগ আছে, আমার কাছে টুলস আছে, কিন্তু আমি সেটাকে কাজে লাগাতে পারছি না। আমি হয়তো শুধুমাত্র আমার পার করে দিচ্ছি দিনটা, মানে অপারেট করছি, কিন্তু এটার মাধ্যমে যে আমার ভবিষ্যতে আমি এটা দিয়ে স্বাবলম্বী হতে পারি, আমি একজন একটা খুব ইম্পর্ট্যান্ট বা আমার নিজের যে মানে দেখার চোখ, সেটা আরেকজনের সাথে সহভাগ করার সুযোগটা আমি নিতে পারছি না, সেটা তো অবশ্যই একমত। এবং আমার কাছে মনে হয় যে এই সামগ্রিক যেই ঘাটতিটা কিন্তু আমার মনে হয় যে শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলি একটা বড় রোল প্লে করতে পারে এটাকে উন্নতি করার জন্য। যেহেতু সবাই কেউ দায়িত্ব নিচ্ছে না, সেক্ষেত্রে এই পেশায় যারা আছে তাদেরকেই এই জায়গাতে এগিয়ে আসাটা দরকার। একদম, এটা নিজের ঢোল নিজেদেরকেই পেটানো ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, নিজেকে তৈরি হওয়ার ক্ষেত্রে তো আমরা সেই কী করবো, সব জায়গায় অবহেলা, সব জায়গায় উদ্যোগের অভাব, এখন তাদের উপরে ছেড়ে দেওয়া যায়, তারাই যাতে উদ্যোগী হয়। এবং প্রতিষ্ঠানের দায়িত্ব আছে যে তার পর্দা, তার পত্রিকার পাতা সুন্দর করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে কথা বলছে বাংলাদেশে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে কথা বলছে বাংলাদেশ। শুভরাত্রি।